এক লাইনে স্পষ্ট যদি জানতে চাই, আপনি কি এই নিষিদ্ধ করাকে সমর্থন করেন নাকি করেন না? শেখ হাসিনার কথা যেমন ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এগুলা তো কোনো শুভ রাজনীতি না, তাই না? একটা জায়গায় আপনাকে তো মেসেজ দিতে হবে যে হোয়াট এভার ইজ ডান ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা চাইনি এভাবে হত্যাকাণ্ড, আমরা সরি। মানে গণমাধ্যম কর্মী হিসেবে কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য বা নিতে পারবো সাংবাদিকতা করতে তো সুবোধ বালকের কাজ না। সাংবাদিকতা ডানপন্থীদের কাজ। আপনাকে তো কোথাও না কোথাও এই ব্যারিকেড ভাঙতে হবে। সজীব জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তার মানে এই দলটির হাল ধরার জন্য শেখ পরিবারের আর কেউ লেজিট নাই। এই সরকারের ভেতরেও প্রভাবশালী উপদেষ্টা থেকে শুরু করে প্রভাবশালী পদে যারা আছেন বা কর্তৃপক্ষ হিসেবে যারা আছেন তাদের অনেকেরই মার্কিন নাগরিকত্ব আছে। সেদিন আমার বাবা যখন বেঁচে ছিল অন্তত ৩ বার ডিজিএফআই তাকে গ্রেপ্তার করতে গেছে। আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমি তো রাজনীতি করি না, তাই না? শাহেদ আলম, আপনার মতো অন্য কারো পরিবার এখন আবার জেলখানায় যাচ্ছে কিনা? অন্য একজনের সাংবাদিক শেখ হাসিনার পক্ষে মিছিল, দিনের আলোয় মিছিল করার মতো ১০ জন মানুষ নেই, তাই না? প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন, তার একটি পোস্টে দেখছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। এবং দিকভ্রান্ত মানুষ, তার নিজস্ব কোনো পলিটিক্স নাই। সে সারা জীবন করছে সিপিবি। সে সিপিবি বলে না আমার ভুল রাজনীতি হয়েছে। সে ২০১৩ সালে ফাঁসি করে চিল্লাইছে, বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। কিন্তু আপনারা মিলেই তো এই গণ অভ্যুত্থানের সময় একটা প্ল্যাটফর্ম করে যোগাযোগ করে, মানে তখন তো এই গণ অভ্যুত্থানের পরিকল্পনা সাজানো। বাংলাদেশ যদি ক্রাইসিসে হয় ৩ সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনূস আমেরিকায় পালায় যেতে। যেটা তারেকের লিডারশিপটাই এখন আমার সামনে একমাত্র অপশন। ২ বছর পরে কেমন বাংলাদেশের অবস্থা কেমন দেখতে পান? এনসিপির কথা বলি, অনেক সমালোচনা থাকতে পারে তাদের নানান কর্মকাণ্ড, কিন্তু কিছু রোশনাই তো তৈরি হয়ে বা সুনির্দিষ্টভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করবেন। প্রথমেই যেটি নিয়ে এখন অনেক আলোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, প্রজ্ঞাপন জারি করে সরকার নিষিদ্ধ করলো। আসলে ঠিক ভাষাটা হচ্ছে এরকম, আওয়ামী লীগের সকল কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। এটা মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা? যদি সমার্থক হয় তাহলে তো হলো, আর না হলে কেন নয় সেটা শুনতে চাই আপনার ব্যাখ্যা। প্রথমত হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, দল হিসেবে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। এখন বিচারে চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা। তো অনেকেই বলতে পারেন যে এই যাহাই টমেটো তাহাই টমেটো। কারণ এই যে জুলাইয়ের গণহত্যার পরে যেই অভিযোগ আমরা দেখেছি, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুট অ্যাট সাইট প্রকাশ্যে রেকর্ডেড, এবং পুলিশ তার অর্ডার পালন করেছে। তো শুট অ্যাট সাইটের নির্দেশনা তো শুধুমাত্র ওবায়দুল কাদের দেননি, তার যে যুবলীগ ছাত্রলীগ, আমরা উত্তরার অনেকগুলো ভিডিও সে সময় আমার কাছে মনে আছে যে প্রকাশ্যে রামদা নিয়ে কোপাচ্ছে ছেলে মেয়েদেরকে। কুমিল্লাতেও আমরা দেখেছি এরকম, আরো নানান জায়গায় ঘটনা ঘটেছে। আশুলিয়াতে একটা পুলিশ স্টেশনের হামলার অভিযোগে এতগুলো ছেলে মেয়েকে মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তো এগুলোর পরে একটা তো হলো যে যাদের হাতে রক্তের দাগ তাদের বিচার, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কি, একটা হলো সরকার দায়িত্ব পালন করেছে, সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ দায়িত্ব পালন করেছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও কি সমানভাবে জড়িত ছিল কিনা এই যে হত্যাকাণ্ডের পেছনে? তো সেটা যদি হয় তাহলে এই দলের যে বিচার হবে সেই বিচারে এখন সরকার যে সিদ্ধান্ত নিল যে কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বিচারে তো আর দলের কার্যক্রমকে সাফাই গাওয়ার সুযোগ থাকবে না। যদিও আন্তর্জাতিক অনেক রীতিনীতি আছে, কনভেনশন আছে, সেগুলো হিসাব নিকেশ করেই বিচারটা সম্পাদন করতে হবে। এখন সেই সময় যদি আদালত রায় দেয় যে না, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম চালাবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। আমি খুবই ক্ষীণ দেখছি যদি আগামী ৬ মাস ১ বছরের মধ্যে বিচার হয়। আর আমি জানি না ১০ বছর, ৫ বছর পরে, ১০ বছর পরে কি হবে, কিন্তু আমি কোন রকম সম্ভাবনা দেখি না, সত্যিকার অর্থেই দেখি না। দেখি না এই কারণে যে আজকে যখন আলোচনা করছেন আপনি, তখন সজীব জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তার মানে এই দলটির হাল ধরার জন্য শেখ পরিবারের আর কেউ লেজিট নাই, ভ্যালিড কেউ নেই। আর শেখ হাসিনা নিজে, তার বয়স 78, 79, আগামী ১০ বছর পর 90 তে তিনি পৌঁছে যাবেন। অন টপ অফ দ্যাট
শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, বাংলাদেশে আওয়ামী লীগের মতাদর্শের সমর্থনের লোকজন থাকতে পারে, অবশ্যই আছে। জয় বাংলার সমর্থনের মানুষ অবশ্যই আছে। শেখ মুজিবুর রহমানের মতাদর্শের প্রতি, তার প্রতি ইমান আছে, এই মানুষ অবশ্যই আছে। কিন্তু শেখ হাসিনার লিডারশিপ তো প্রশ্নবিদ্ধ, তাই না? তো শেখ হাসিনার লিডারশিপ প্রশ্নবিদ্ধ, জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে, তাহলে আওয়ামী লীগকে ভ্যালিড রাজনীতি করার জন্য কে দাবি তুলবে মাঠ থেকে? কার এত আহ, খেয়ে কাজ আছে যে এই কিন্তু সমস্ত যদি আসলেই কারো খেয়ে কাজ থাকে, যদি থাকে কারো এরকম কাজ খেয়ে, তাহলে তার জন্য আসলে বিষয়টা কি হবে? আর এই যে মার্কিন নাগরিকত্ব নেবার কথা বলছিলেন, এই সরকারের ভেতরেও প্রভাবশালী উপদেষ্টা থেকে শুরু করে প্রভাবশালী পদে যারা আছেন বা কর্তৃপক্ষ হিসেবে যারা আছেন, তাদের অনেকেরই মার্কিন নাগরিকত্ব আছে। সেদিন মাসুদ কামাল সাংবাদিক, তার একটি কন্টেন্ট দেখছিলাম, উনি অনেক জনের নাম উল্লেখ করে বলছেন এনারা আসলে বিভিন্ন দেশের নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ তারা কিভাবে থাকছেন, আহ, আসছেন তো। এইটার ভিন্ন ব্যক্তি। এই সরকার একটা ভিন্ন পরিস্থিতির সরকার, অন্তর্বর্তী সরকার। তারা হচ্ছে জনগণের ম্যান্ডেট ইলেক্টেড গভর্নমেন্ট না। আমাদের এখনো যে কনস্টিটিউশনাল রুলস আছে সেখানে ধরেন অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা বিদেশি নাগরিক থাকতে পারে, যদিও মন্ত্রী হিসেবে থাকার বিধানও নেই, কিন্তু সম্ভবত এটি নিয়ে নানা হুম, তর্ক বিতর্ক আছে। কিন্তু যিনি দেশ পরিচালনা করবেন, একটি দলের নেতৃত্ব দিবেন, তিনি তো আর বিদেশি নাগরিক হতে পারেন না। সেটা এই দেশে হুম, যুক্তরাষ্ট্রেও আপনাকে যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হতে হয়, তাহলে আপনাকে বাইবর্ন সিটিজেন হতে হবে। বাইবর্ন এমন না যে আপনি ছোটবেলায় ৩ বছর ১ বছর পরে এসেও যদি আপনি এখানে নাগরিকত্ব হুম। পান, ইউ আর নট এলিজিবল। আপনাকে বাইবর্ন সিটিজেন হতে হবে। তো এটা একটা স্পর্শকাতর জিনিস। যিনি দেশের নেতৃত্ব দিবেন, অর্থাৎ আমি বলেছি যে দলের হাল ধরার কথা। হাল ধরা মানে কি? একটা দল যখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তখন তার আল্টিমেট গোল থাকে দলের নেতৃত্ব দেওয়া, দেশের নেতৃত্ব দেওয়া। তো সেই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রাথমিক যে শর্ত সেটা তো আমি পরিত্যাগ করে ফেললাম। তো খুবই সেজন্য যৌক্তিক প্রাথমিক শর্ত, সেটি খুবই যৌক্তিক একটা শর্ত বলেও মনে হয়। কিন্তু ওই যে যেটি বলছিলাম, যদি খেয়ে কারো আসলে কাজ না থাকে, সে যদি দলের হাল ধরতে চায়, যদি কেউ আওয়ামী লীগটাকে দাঁড় করাতে চায়, মাঝখানে রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথাও উঠছিল, যদি সেরকম কিছু হতে চায়, সেরকমটারও আর সম্ভাবনা নাই নাকি আছে? না, সেরকম সম্ভাবনা নাই তা না, বরঞ্চ সেই সম্ভাবনাটা তৈরি হলো বলে আমি মনে করি। কেননা মূল অভিযোগটা কার বিরুদ্ধে? শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনা, সজীব-ওয়াজেদ জয় এবং যারা শেখ হাসিনার সাথে সরকার পরিচালনা করতে, করতে দীর্ঘদিন তারা মাফিয়া হয়ে উঠেছিল। ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো তাদের হাতে আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগটা যদি একটু পরিশুদ্ধ মানুষের, ক্লিন ইমেজের মানুষের হাতে যেত আরো গত ৫-৭ মাসে, তাহলে হয়তোবা এত ক্ষোভ, ক্রোধ জন্ম নিত না। তো এখন সেই সুযোগটা তৈরি হলো। শেখ পরিবারের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হলো। কিন্তু কিভাবে তৈরি হলো? যে জয় তো আর লিগালি এই দলের নেতৃত্ব গ্রহণ করার কিংবা লিড দেওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেললেন। যদি যদি ছেড়ে দিয়ে এই আসেন, ধরুন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তিনি ছেড়ে দিলেন এই দলের লিড দেবার জন্য, সেটিও তো হতে পারে ভবিষ্যতে। ধরুন, আমি হাইপোথেটিক্যালি বলছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি হয় তাহলে সেটাও আমি তো দেখছি না যে আগামী ৫ বছর ১০ বছরের আগে কোনো কিছু। কেননা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে। শেখ হাসিনা যেই পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন, তার পুলিশ, আর্মি, র‍্যাব এবং তখনো পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লক্ষ মানুষের একটা প্রোটেকশনের মধ্যেও তাকে দেশ ছেড়তে বাধ্য হয়েছিল। কেন বাধ্য হয়েছিল? তার যে শক্তি সামর্থ্য, তার চেয়ে ডাবল ৫ গুণ বেশি এক্সটার্নাল ফোর্স তাকে বিরোধিতা করেছে, রাস্তায় নেমে এসেছে, বুক পেতে দিয়েছে নিজে আত্মহত্যার কি বলে শহীদ হওয়ার জন্য। তো আওয়ামী লীগের পক্ষে সুবিধাজনক পরিবেশ এইভাবে ফিরে নাই এখন আর, হুম, প্রথম কথা। যদি থাকেও, যত মানুষ ৫ আগস্ট রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে হটানোর জন্য, ঠিক অত মানুষ অথবা তার চেয়ে দ্বিগুণ মানুষ রাস্তায় নামতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বরণ করার জন্য। কেবলমাত্র তখনই প্রচলিত বর্তমানে রাষ্ট্রযন্ত্র, আমি আজকে রাষ্ট্রযন্ত্রের কথা বলছি, অথবা দুদিন পরে যারা বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠিত হয় সেই সময়ের রাষ্ট্রযন্ত্রের কথা বলছি, সেই রাষ্ট্রযন্ত্রকে পরাভূত করে শেখ হাসিনার লিডারশিপকে এস্টাবলিশ হুম। করতে হলে ৫ আগস্ট যত মানুষ জীবন দিয়েছে, রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, ঠিক অত পরিমাণ, আর না হলে চেয়ে দ্বিগুণ, কম না, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে যে না,
আমি আওয়ামী লীগ চাই, আমি শেখ হাসিনার লিডারশিপ চাই। এর বাইরে আমি দেখি না জি, স্বাভাবিক আপনি রূপে আওয়ামী বাস্তবতা লীগ। দেখেন না। কিন্তু আসলে প্রশ্নটা আমি এখানে করছিলাম যে শেখ হাসিনার লিডারশিপে না হোক বা রিফাইন্ড আওয়ামী লীগের ভাবে যদি কেউ আসতে চায়, এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি কেউ করতে পারবে কিনা? এইটা একটা বড় প্রশ্ন। এইটা নিয়ে আমারও দ্বিধা আছে এবং আমার মনে হয় যে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ। আ যে কোনো রাজনৈতিক মতাদর্শ হরণ করার বিপক্ষে ছিলাম সবসময় আমি। আমার চেয়ে কেউ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম লোকজন আমি অন্তত দেখি না। আমি আমার সেন্ট্রিস্ট জায়গায় থেকে। কিন্তু তারপরেও জামাত ইসলামের রাজনীতি যখন নিষিদ্ধ করতে যাওয়া হয়েছিল, এই ২৪ এ না, এই ২০১৩ সাল থেকেই আমি জামাতে বলছি যে না, হোক তারা ৫% মতাদর্শের মানুষ। কিন্তু এই ৫% ১৮ কোটি মানুষের ৫% মানে আপনাকে সংখ্যাটা বুঝতে হবে। ইটস এ হিউজ। এই হিউজ নাম্বার অফ মানুষের মতাদর্শকে দমিয়ে রেখে আপনি রাজনীতি করতে পারবেন না। দেশ স্থিতিশীল হতে পারবে না। আমার স্পষ্ট মনে আছে ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় আশেপাশে যখন পাখির মতো গুলি করে মারছে শেখ হাসিনার পুলিশ বাহিনী সাইদিকে সমর্থন করার অ অপরাধে আমাদের এক সিনিয়র সাংবাদিক, আপনিও চেনেন, আমিও চিনি। আমি নাম বলছি না। একসাথে আমরা সহকর্মী ছিলাম। আমার খুব মন খারাপ ছিল। আমি সিগারেট টানছিলাম বারান্দায় বসে। তো এই সময় আমাকে এসে জিজ্ঞাসা করলেন যে, "শাহেদ ভাই আপনার মনে হচ্ছে খুব মন খারাপ?" একটু টিপ দিয়ে বলল। যেহেতু তারা মনে করত আমি জামাত শিবিরের সমর্থক। তা আমি বললাম, "তো এভাবে তো চলতে পারে না ভাই। এটা তো কোনো রাষ্ট্র ব্যবস্থা না।" তো তিনি আমাকে বললেন, "না, এটা মেনে নিতে হবে। কিছু করার নাই। আপনাকে বিরোধী মত দমন না করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।" তো সেই যে বিরোধী মত দমন করার এবং হুম। তাদের ভিন্ন রাজনীতি করতে না দেওয়ার যে কালচার সেটাই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তাই না? ইটস আ ওয়ান ওয়ে জার্নি। আপনাকে ফিরে আসার কোনো রাস্তা শেখ হাসিনা রাখেনি। তো আজকেও যদি একই রকম করা হয়, ধরেন যার হাতে রক্তের দাগ, আওয়ামী লীগ আপনি আ বন্ধ করলেন, শেখ হাসিনার বিচার করলেন, ফাঁসি দিলেন, I don't care কিন্তু যার হাতে যে মুক্তিযুদ্ধ, শেখ মুজিব কিংবা জয় বাংলার প্রতি যাদের আদর্শ আছে এবং যারা সুষ্ঠু রাজনীতি করে, যারা শেখ হাসিনার রাজনীতি হত্যাকাণ্ডেরও বিরোধিতা করে রাস্তায় নেমে এসেছে কিংবা মৌন সমর্থন দিয়েছে, এইসব মানুষগুলোর রাজনীতি আপনি চাইলেই তো আর তারা জামাত করতে পারবে না। হুম। তাইরা তো বিএনপি করতে পারবে না। সো তারা যেন একটা অন্য নামে হলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। যদি না করতে পারে তাহলে এটি ওই কমিউনিকেশনস এর ভাষায় একটা থিওরি আছে সারপ্লাস রিপ্রেশন। আপনি একটা ব গ্লাসে পানি ঢালবেন মানে চাপ দিবেন, রিপ্রেস করবেন। ওর একটা ধারণ ক্ষমতা আছে। কিন্তু ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, ওই পানি কিন্তু এমন না যে আপনি চাইলেই ঠেকানো বন্ধ করতে পারেন। এটা উপচে পড়ে যাবে এটা, হ্যাঁ? তো আমরা যদি এই রাজনৈতিক মতাদর্শকে প্র্যাকটিস করতে না দিতে পারি, ভিন্ন নামে যারা শুদ্ধ, স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, হত্যা রাজনীতি করবে না। তাদের যদি প্ল্যাটফর্ম আমরা অ্যালাউ করতে না পারি, তাহলে এটা সমাজে একটা অস্থিতিশীলতা জন্ম দিবে এবং শায়দান, আপনি যেটি রিপ্রেশন। বলছিলেন যে আপনি নিজে জামাত শিবিরের মানে প্রচন্ড সমালোচক হয়ে ওই সময় আপনি তার একটা প্রতিবাদ আপনার মনের মধ্যে জেগেছিল বা বলেছিলেন। তো এখন যারা আওয়ামী লীগের বিরোধিতাও করছে তাদেরকে এরকম সাপ্রেস করা হলে বা তাদের রাজনীতিটা নিষিদ্ধ করা হলে তারাও কি সিম্প্যাথাইজড, মানে তারা কি ওদিকে সিম্প্যাথি তাদেরও গ্রো করবে কিনা, তাতে আবার আওয়ামী লীগের লাভই হয়ে যাবে কিনা, এই বিশ্লেষণেরও একটা জায়গা আছে কিনা? এইটার এইটার মানে এখন আমরা তো কেউ ভবিষ্যৎ বলতে পারি না। কিন্তু এটাই বলে যারা ইতিহাস এটাই বলে যারা নির্যাতিত হয়, মজলুম তারাই হয় এবং তাদের প্রতি মানুষের সিম্প্যাথি বাড়ে। এটা সহজ হিসাব। হুম। কিন্তু আওয়ামী লীগের যেই আ দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের যে দগদগে ক্ষত এগুলো তো আমাদের মনে আমরা আছে। আমরা ২ টি বিষয়। একটা হলো যে সিম্পলি আপনি যদি সহজ সরল রেখায় দেখেন যে আওয়ামী লীগের প্রতি নির্যাতন হলে তাদের রাজনীতি করতে না দিলে তাদের প্রতি সিম্প্যাথি বাড়বে, ১ম কথা। কিন্তু ও আপনাকে বুঝতে হবে যে জামায়াত ইসলামের ক্ষেত্রে যেটা হয়েছে কি তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং তারা ইসলামী মনোভাবাপন্ন। সো ইসলামী লিডার হিসেবে সাধারণ মানুষের কিছু সিম্প্যাথিও তারা পেয়েছে। অনেক গ্রামে সাধারণ মানুষ মনে করেছে যে দুঃখিত। আ একটা ইসলামিক মানুষদের জনকে হয়রানি করা হচ্ছে, তাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তো সেইটা ছিল এবং জামাত ইসলামী ঢাকার মাটিতে ছিল। তারা তাদের পক্ষে
বৃহৎ একটি রাজনৈতিক দল তাদেরকে শেল্টার দিয়ে গেছে বিএনপি। সুতরাং রাজনীতি সরাসরি যদি জামাত নাও করতে পারে, তাদের কর্মী সমর্থকরা অবলীলায় মিশে হুম, গিয়েছে বিএনপি ছাত্র দলের সাথে। সেভাবে থেকে তারা যে নিঃশেষ হয়ে যাওয়ার পরিবর্তে তারা সময় নিয়েছে, সময় নিয়ে নিজেদেরকে শক্তিশালী করেছে, প্রথম। দ্বিতীয় কথা, জামায়াত ইসলামীর মুনাফিকি এবং গুপ্ত রাজনীতির চরিত্রের কারণে তাদের একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের ভিতরে ঢুকে যেয়ে তারা আওয়ামী লীগ সেজে সরকারের সুযোগ সুবিধা নিয়েছে এবং ভিতর থেকে রাজনীতি করেছে। যদি জুলাইয়ের পতন না হতো শেখ হাসিনার, এই গুপ্ত যারা রাজনীতি করে, মুনাফিকি রাজনীতি করে, এরা হয়তো এতদিন এখনো পর্যন্ত আওয়ামী লীগ থাকতো। এখন আপনাকে দেখতে হবে যে ওই পরিবেশ আওয়ামী লীগ পাবে কিনা। অর্থাৎ এই যে বৈরী পরিবেশ, এই বৈরী পরিবেশের মধ্যে তারা অন্য কোনো রাজনৈতিক দলের ভিতরে ঢুকে রাজনীতিটা চালাতে পারবে কিনা, মানে করছে কিনা, সেটা জামাত ইসলামকে হতে হবে অথবা বিএনপি হতে হবে। এই দুটা বড় দলের অধীনে কিংবা ছায়ায় থেকে তারা তাদের রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ মনোভাব, ফিরে আসার যে লড়াকু মনোভাব, এগুলো চালায় নিতে পারছে কিনা। তো সেটা যদি হয়, হয়তো ১০ বছর পরে ইতিহাস অন্যরকম হতে পারে। কিন্তু তখনও আপনাকে তো আমি বললাম, দুটি বিষয় মাথায় রাখতে হবে। লিডারশিপ, কার লিডারশিপের দিকে তাকিয়ে জামায়াত ইসলামীর রাজনীতির লিডারশিপ ব্যক্তিকেন্দ্রিক না, তাদের হুম। অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। আওয়ামী লীগের রাজনৈতিক লিডারশিপ, বিএনপির রাজনৈতিক লিডারশিপ, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক একটা ভাবনা থেকে আসে। সুতরাং আওয়ামী লীগের শেখ হাসিনা যদি অযোগ্য হয়, জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরার আম সব রকম সুযোগ ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কার লিডারশিপে জি। দাঁড়াবে? এই নেতা কর্মীরা জীবন জনাব যুদ্ধের শাহেদ আলম, ফাইটটা এটি দিচ্ছে। স্পষ্ট আপনি আওয়ামী লীগের আপাতত রাজনীতিতে ভবিষ্যৎ দেখছেন না, অদূর বা সুদূর ভবিষ্যতেও আপনি খুব দেখছেন না। আমি না, একটু আমি স্পষ্ট করে বলি যে আওয়ামী লীগের যে মতাদর্শ, অর্থাৎ মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, মুক্তিযুদ্ধ, এগুলোকে আমি কোনোভাবেই অস্বীকার করছি না অন্য সো কল্ড বক্তাদের মতো। আমি উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু বাস্তবতায় আমি দেখি যে তাদের ফিরে আসার আর কোনো জি। সুযোগ নেই। আপনার কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। তারপরেও একদম এক লাইনে স্পষ্ট যদি জানতে চাই, আপনি কি এই নিষিদ্ধ করাকে সমর্থন করেন নাকি করেন না? দেখুন, নিষিদ্ধ কিন্তু হয়নি। আমি প্রথম কথা ওই বলেছি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আরকি। এটা আমার মনে হয় যে এটি ঠিকই আছে এক অর্থে। হুম, কেননা আপনাকে তো একটা জায়গায় আপনি যদি দোষ স্বীকার করতে হবে, আপনাকে তো বুঝতে হবে যে না, হত্যাকাণ্ড যেটা ঘটেছে সেটা রিয়াল। আমি যদি জোর করেও বলি, অভিযোগ করেও বলি, জাতিসংঘের তদন্ত রিপোর্ট তো আর জোর করে বলে নাই। তারা ফ্যাক্টস ফাইন্ডিং হুম। কমিটি রিপোর্ট দিয়েছে। তো সেই জায়গাগুলোতে আমি তো দেখি না কোনো আওয়ামী লীগের যারা লিডারশিপে আসতে চায়। আপনি যদি শেখ হাসিনা সাম্প্রতিক যেসব লাইভ কর্মকাণ্ডে যোগ দিয়েছেন, যাদের সাথে যোগ দিয়েছেন, তাদের ন্যারেটিভ, তাদের রাজনীতি এবং তাদের গোল যদি আপনি বিশ্লেষণ করেন, তারা তো হত্যার বদলে হত্যা চায়। হুম, তারা হচ্ছে শেখ হাসিনার কথা, যেমন ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। এগুলা তো কোনো শুভ রাজনীতি না, তাই না? একটা হুম, জায়গায় আপনাকে তো মেসেজ দিতে হবে যে হোয়াটএভার ইস ডান ইস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা চাইনি এভাবে হত্যাকাণ্ড। আমরা সরি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটি মানুষের রাজনৈতিক দল। হুম। আমরা হয়তো বুঝতে ব্যর্থ হয়েছি কোথাও। সো আমরা এই নতুন ভাবে আমরা শুরু করতে চাই। এই যে মনোভাবটা তো আমরা দেখিনি। একদমই। সেটা না দেখে হুম, যদি ধরেন আমার কি হতো? আমি তো একটা মধ্যপন্থা থেকে কথা বলে গিয়েছি। কিন্তু এই জুলাইয়ে যদি আওয়ামী লীগ টিকে যেত, আমার বাবা যখন বেঁচে ছিল অন্তত ৩ বার ডিজিএফআই তাকে গ্রেপ্তার করতে গেছে। আমার ব্যবসা-বাণিজ্য, আমার পরিবার, আমি তো রাজনীতি করি না, তাই না? কিন্তু তারপরও আমার পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, আজকে জুলাই হত্যাকাণ্ডের পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, শেখ হাসিনার কথা অনুযায়ী যে অনেক ছাড় দিয়েছি, এবার কাউকে আর ছাড় দিব না, তাহলে আমার পরিবার আবার এই জেলখানায় যেত, তাই না? তো আমি যখন শুনি যে শেখ হাসিনা বলছেন যে কাউকেই ছাড় দিব না, আমি আবার ফিরে আসব, আমি তো তার এই আ ঔদ্ধত্য মেনে সমর্থন নিতে করার কোনো পারি কারণ পান না। কিন্তু শাহেদ আলম, কারণ নেই। আপনার মতো অন্য কারো পরিবার এখন আবার জেলখানায় যাচ্ছে কিনা? অন্য একজনের সাংবাদিক তার আবার এই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে কিনা? হচ্ছে, হচ্ছে এবং সেইটা খুব রূঢ় বাস্তবতা এবং এইটা সমর্থন করার কোনো উপায় নেই। আমার মনে হয় আমি একমাত্র সাংবাদিক যিনি বারবার বলার চেষ্টা করেছি যে না, যেই পরিস্থিতি, যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিজমের আমলে, মাফিয়াতন্ত্রের আমলে যেভাবে সাংবাদিক নির্যাতিত হয়েছে, ঠিক একইভাবে যদি আমরাও করি তাহলে আমরা আর বেটার শাসনটা কোথায় দিলাম, তাই না? হুম, তো আমি বারবার আ ৫ আগস্ট শেখ হাসিনা পতনের
১ ঘন্টা পরেও হয়নি। আমি ২ ঘন্টার মধ্যে লিখেছি যে আমরা আর নতুন ফ্যাসিস্ট হতে দিব না বাংলাদেশে। আমাদের সবাইকে নিয়ে পথ চলতে হবে। ইটস অল রেকর্ডেড। হুম। তখন সবাইকে নিয়ে পথ চলা, সহাবস্থান এগুলো আমি কাজ করি, কথা বলি। সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই। কেউ না কেউ এই নির্যাতনের মধ্যে যাচ্ছে এবং যেতে হবে। পলিটিক্স ইস ভেরি ব্রুটাল। আ তাহলে আসলে সেখানেই যে তাহলে পরিবর্তনটা এত রক্ত এত ত্যাগের বিনিময়ে পরিবর্তনটা আমরা চাচ্ছি সেটা কোথায় পাচ্ছি যদি আগে শাহেদ আলম এখন অন্য কেউ হয়ে যায় সেই এক্স আর ওয়াই এর পার্থক্য হয়ে যায় আহ, ঘটনা তো মানুষের সাথেই তো এটা হচ্ছে আমি একটু এখানে আসি যে আপনি বলছিলেন না জাতিসংঘের কথা বলছিলেন জাতিসংঘ তো আসলে নিষিদ্ধ বা সেটির বিপক্ষেই বলছে জাতিসংঘ সরাসরি নিষিদ্ধের বিপক্ষে মানে বলছে। জাতিসংঘ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে হ্যাঁ, মানে জাতিসংঘের যে প্রভিশন, মানে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী তারা বলছে যে বিচার রাজনৈতিক দলের বিচার অথবা নিষিদ্ধ করা ইজ নট ওয়েলকামড, অথবা তারা বলছে ট্রাই টু রিফ্রেইন, অর্থাৎ এইটা যতটুকু না করে পারা যায়, হ্যাঁ, সেখানে এরকম এরকম এক্সট্রিমলি বলছে, একদম স্ট্রেট বলছে না যে দিস ইজ কমপ্লিটলি ইলিগাল, নো, এটা বলছে না। তো সেই জায়গার ওই সুযোগটুকু নিয়েছে হয়তো সরকার। এখন আমি ব্যক্তিগতভাবে আমি এতটা ভয় পাই না আওয়ামী লীগকে যে না তাদেরকে নিষিদ্ধ করে রাখতে হবে। হ্যাঁ? এটা হলো আমার অবস্থান। আজকে দেখেন আম শেখ হাসিনার পক্ষে দিনের আলোয় মিছিল করার মতো ১০ জন মানুষ নেই, তাই না? আওয়ামী লীগ যে নিষিদ্ধর একটা সিদ্ধান্ত নিল সরকার, রাস্তায় আমরা কোথাও কিছু দেখিনি। শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে রাস্তায় একটা মানুষ প্রতিবাদ করতে বের হয়নি। এক বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়া। তো আজকে যেটা অ করা হয়েছে অনেকটা জুজুর ভয় থেকে, যে আওয়ামী লীগ বৃহৎ শক্তি, আওয়ামী লীগ বৃহৎ ভাবে ফিরছে, আওয়ামী লীগ এটা নিয়ে আমার সাথে মাঠ পর্যায়ের অনেকে দ্বিমত করেন যে, "না, আপনি ঠিক বলছেন না। আওয়ামী লীগ এখনো শক্তিশালী, তারা কিন্তু আমার হিসেবে আমি যদি এই রাজনৈতিক ফোর্সকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না পারি, তাহলে মানে আমি সহজ কথায় যেটা বলে, আমি নিষিদ্ধের রাজনীতির পক্ষে না। যেদিন ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়, ঐদিন তারপরের দিন মনে হয় না ১ সপ্তাহ পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়েও আমি এটা বলছি যে, "আই এম নট ফ্যান অফ নিষিদ্ধের রাজনীতি।" বরঞ্চ যারা অপরাধ করেছে, যাদের হাতে রক্তের দাগ, যেসব ছাত্রলীগ কর্মী দিনের পর দিন, বছরের পর বছর অস্ত্র, হেলমেট নিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে আপনি গ্রেপ্তার করেন, সাজা দেন। কিন্তু আম কাউকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামাত ইসলাম জনাব নিষিদ্ধ শাহেদ আলম করলেও আমি এই ছিলাম এই না, আ, আজকেও না। জি নিষিদ্ধের পক্ষে আপনি না এখন আমরা যেই আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে আপনার ভারত তো তার মানে যেমন আপনার কথা আমি আবার হারিয়ে আচ্ছা ফেলেছি। আর যেখানে আমরা কথা বলছিলাম যে মানে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথাও একটু জানি যে জাতিসংঘ যেমন যেটা নিয়ে কথা বলছিলাম এটিও একটা আন্তর্জাতিক সংস্থা আমরা ভারত তো তার মানে অ্যাজ এক্সপেক্টেড সেরকম একটা প্রতিক্রিয়া দিয়েছে তারা উদ্বিগ্ন এই বিষয়ে মানে তারা এই সিদ্ধান্তটাকে পছন্দ করেনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দেখলাম প্রশ্ন করা হলো তারাও আসলে এই সব মানে নিষিদ্ধটিকে খুব সমর্থন তারাও করছে না আহ, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিক্রিয়া আসলে কি মনে হচ্ছে আপনার কাছে সমর্থন তো পাওয়া যাচ্ছে না এটা এইটা আম মানে আন্তর্জাতিক অঙ্গনে যে এটা নিয়ে খুব বেশি মানে একেবারে হাউখাউ বেঁধেছে এরকম কিছু না। ও এগুলো নিয়মতান্ত্রিক প্রতিবাদ, হ্যাঁ? আর নিয়মতান্ত্রিক প্রতিবাদ গুলো হয় ইন্টারন্যাশনাল যেসব কমিউনিটি আছে, ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন আছে, দে ক্যান নট স্ট্যান্ড। তারা কোনোদিন কোথাও কোনো হুম অ এই ধরনের নেতিবাচক জায়গায় তারা এথিক্যাল স্ট্যান্ডটা নেয় না যে না, আ তুমি যে যদি একটা কাউকে নিষিদ্ধ এটা সেটা এগুলার একেবারে পক্ষে সরাসরি দাঁড়ায় যাবে যে বলবে ঠিকই আছে। না, এটা নেয় না। ওটা তাদের একটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ। এই স্পষ্ট নিয়মতান্ত্রিক প্রতিবাদ, হ্যাঁ, সব জায়গা থেকেই হয়। যখন শেখ হাসিনার এসব আ এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের কাজ যখন চলছিল, তখন তো কেউই এটাকে তার পক্ষে বলে নাই যে, "না, এটা খুব ভালো একটা কাজ হয়েছে।" বরঞ্চ তখনও বলে গিয়েছে যে, "না, this is not the way how you rule your country, how you punish your politicians." কিন্তু আমাদের কোনো কিছু থেমে থাকে নাই। আমার ভয় হচ্ছে যে কোনো কিছু থেমে থাকবে না। আমরা আওয়ামী লীগের যে নিষিদ্ধ হলো, এইটা নিয়ে অভ্যন্তরীণভাবে হোমগ্রোন যদি বিশাল জনগোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় না নামে, তাহলে এই আন্তর্জাতিক ২-১ টা আর সেটির কোনো সম্ভাবনা আপনি দেখছেন না একটু আসি আপনি না। একটু আগে বলছিলেন যদি শেখ হাসিনার যে সম্প্রতি বক্তব্য বা সেই ন্যারেটিভ গুলো আমরা একটু বিশ্লেষণ করি আমি এই প্রশ্নটা একটু করতে চাই যে আমরা কি এখন সেই ন্যারেটিভ গুলো বিশ্লেষণ করতে পারবো এই প্রজ্ঞাপন জারির পর আমি ওই প্রজ্ঞাপনের ভাষার একটা অংশ একটু পড়ি যে
বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, নিষিদ্ধ ঘোষণা করা হলো। তো মানে সাংবাদিকরা কি তার সংবাদ প্রচার করতে পারবে? আমি কি কোনো গণমাধ্যম কর্মী হিসেবে কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য বা নিতে পারবো? সেরকমটা কি আছে নাকি নিষিদ্ধ হয়ে গেল? আমার মনে হয় না আপনার এগুলো নিতে কোনো বাধা আছে, এবং আমি মনে করি না যে সরকার বললেই গণমাধ্যমের কর্মীদের সেটা শোনা উচিত। তাই না? মানুষ বিভিন্ন পক্ষের বক্তব্য শুনবে। এ কিন্তু কথা দেখতে হবে যে তাদের কথার মধ্যে দিয়ে ভায়োলেন্সটা আমি উস্কে দেওয়ার পার্ট হচ্ছি কিনা ইন্টেনশনালি, সেটা দেখতে হবে। সেটা না হলে কারোর বক্তব্য প্রচারণা, বিশ্লেষণে তো কোথাও বাধা নিষেধ আছে, এবং থাকলেও আমি কেন শুনবো? আমি যেই সময় কথাবার্তা বলেছি শেখ হাসিনার বিধিনিষেধের মধ্য দিয়ে, আমি তো শুনি নাই কোনো কিছু। কিন্তু আমার ওই খড়গটা এসেছে, আমার মামলা হয়েছে আমার বিরুদ্ধে আইসিটি হুম। আইনে এবং অন্যান্য জায়গায়। কিন্তু আমি তো থেমে থাকিনি, তাই না? আম সো সরকার বলল বলে সবকিছুতে থেমে যাবে, সবকিছু এমনটা ভাবারও কোনো অবকাশ সেই নেই। মামলাগুলো এবং প্রত্যাহার হয়েছে? আ আম আমার পরে আমি যেটা জেনেছি যে আইসিটির ওই যে আইনে যেই রায় হয়, সেই রায়ে চূড়ান্ত চার্জশিটে আমার নাম তারা আর ইনক্লুড করেনি যুক্ত আরকি। করেন। এটা আমি আচ্ছা। জানি। এবং আমি যে ঢাকায় গেলাম, আমি এটা নিয়ে আর খোঁজ খবরও নেই নাই। কারণ নেওয়ার হুম। প্রয়োজন বোধ করিনি। ওই সময় আমি বলেছি, "আমি তো তোমার শাসন ব্যবস্থাই মানি না। আমি তোমার এই ল মিনিস্ট্রি মানি না, তোমার হুম। আইনই মানি না। সুতরাং তুমি আমাকে মামলা দিলা কি না দিলা এটা নিয়ে আমার কোন রকম হুম। ভ্রুক্ষেপ নাই। কিন্তু আমার মানে কাজ যদি শাসন ব্যবস্থা মেনে এই কাজ করা হয় এবং মানে সাংবাদিকতার এই পর্যায়ে যায়, তাহলে ব্যবস্থা হলে তখন কি করবেন? মানে শাসন ব্যবস্থা তো মানি। তখন যদি তখন কোনো ব্যবস্থা থাকে, সেরকম কোনো মামলা হলে সেরকম কোনো শঙ্কা নাই বলেই আপনি বলছেন। সেটা হলে হ্যাঁ, এক্সাক্টলি সেটা নাই। কারণ হলো তো আপনাকে দেখতে হবে যে আইসিটি অ্যাক্ট যেটা, সেইটা তো গভর্নমেন্ট সংশোধন করেছে। এবং নতুন এই সরকার, আমি তো অনেক সমালোচনা করি। কিন্তু আপাতত মত প্রকাশের দায়ে কোনো অ ওই আইসিটি আইনের ধারায় কাউকে গ্রেপ্তার হুম। করেনি কিংবা কাউকে সাজা দেয়নি। সুতরাং আপনাকে তো আ আ সুবোধ বালক সাংবাদিকতা করতে তো সুবোধ বালকের কাজ না। সাংবাদিকতা ডানপন্থীদের কাজ। হুম। আপনাকে তো কোথাও না কোথাও এই ব্যারিকেড ভাঙতে হবে। না ভাঙলে আপনি বুঝবেন কেমনে যে না কতটুকু বলা যাবে, কতটুকু করা যাবে। এবং আমার ধারণা কেউ না কেউ অবশ্যই এগুলা করবে। এবং গভর্নমেন্টকে প্রেস সেক্রেটারি দেখলাম একটা ব্যাখ্যা দিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সরকারের যেসব গৃহীত পদক্ষেপ এগুলো সমালোচনা করা যাবে। গভর্নমেন্টের অবস্থানের সমালোচনা করা যাবে। আওয়ামী লীগের নিজস্ব কার্যক্রমেরও সমালোচনা করা যাবে। তারা যেটা চায় যে ভায়োলেন্স টা যেন উস্কে না দেয় সেটা দেখতে হবে। মূল নিষেধাজ্ঞাটা এসেছে আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনীতি করার জন্য তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, বাংলাদেশ হুম। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজগুলো যেন ব্যবহৃত না হয়। তো এখন এটাও তাদের বিষয়। তারা যদি এটা করতেই থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট কি করতে পারে? বাধা দেবে কিভাবে? তারা মেটাকে চিঠি দিতে পারে যে না এই পেজটা বাংলাদেশে ডিসেবল করে দাও। যেভাবে ঠিক আমার ওয়েবসাইট বাংলা ইনফোটিউব বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। আরো অনেক ওয়েবসাইটের মতোই, তাই না? বাংলাইনফোটিউব.com বন্ধ ব্লক করে রেখেছিল। এই সরকার সেটাও করতে পারে যে আওয়ামী লীগের ওয়েবসাইট ব্লক করো, ফেসবুক ব্লক করো। ইন্ডিয়ান সরকার ৩ দিন আগে হুম। আমার সহ আরো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তো যদি কেউ ধরেন আপনি যদি আওয়ামী লীগের পক্ষে বলেন, কি করবে? আপনার এই অ্যাকাউন্ট হয়তো ব্লক করবে। কিন্তু আইনত তো আপনাকে ধরার কোনো রাস্তা নাই। আর ইন্টারন্যাশনালি এইসব কার্যক্রমগুলোকে মত প্রকাশের হুম। বাধা হিসেবে দেখে। হুম। মানে এগুলো পক্ষে যত বলা হোক, বিপক্ষে বলা হোক, প্রশ্ন করা হোক, সেগুলো সেগুলো কোনো বাধার মুখে পড়বে কিনা সেটাই আসলে একটু বুঝতে চেষ্টা আমার করছিলাম। মনে হয় এটা আপনার নিয়ে মনে ভয় হয় করার সেরকম কিছু হবে না। আসি এবার আরেকটু এই প্রসঙ্গে যে আ প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন, তার একটি পোস্টে দেখছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান, এবং গত 10ই মে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরুর আগে হঠাৎ করে সেখানে হাজির হন সেনাপ্রধান। ৩ বাহিনীর পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়ার কথা বলে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন এবং নিষিদ্ধ হবার পরে তিনি মুষড়ে পড়েন, এরকম একটা বিষয় বলা হচ্ছে। এই বিষয়ে আপনি কোনো তথ্য বা কিছু বলবেন কিনা? এবং এখানে সেনাপ্রধানও কিন্তু বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। এই বিষয়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীরই যদি বলি বা সেনাপ্রধানের কি একটা পরাজয় হলো? দেখুন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যার কথা উল্লেখ করলেন তার কোনো কথা বলতে চাই না। হি ইস দ্য আম single most misinformation hub. Um,
আমি তো মনে করি যে সারা জীবন ভ্রান্ত রাজনীতির আহ, পথপ্রদর্শক। টু বি অনেস্ট, 2013-তে আমরা যখন ফাঁসির বিরুদ্ধে লড়ছি, জামাত ইসলামের রাজনীতির অপ্রেসের বিরুদ্ধে লড়ছি, বিং অ্যান্টি জামাত ইসলামী মন মানসিকতারও, তখন কার বিরুদ্ধে লড়ছি? যার কথা নাম বললেন তাদের বিরুদ্ধেই লড়ছি, কারণ তারা ফাঁসি ফাঁসি করে চিল্লাচ্ছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে এই ইন্ধন দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে, উত্তেজনা দিয়ে যারা যে কয়জন 5 জন 10 জন ভূমিকা রাখছে, হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। তার হাত দিয়েই এতগুলো মানুষের হত্যাকাণ্ডের বৈধতা তৈরি হয়েছে। 10 বছর যায় নাই, আজকে এই তাদেরকে দিয়েই এবার আওয়ামী লীগ নিষিদ্ধের উন্মাদনা তৈরি করছে। তো এটা তো একটা ভুল পলিটিক্যাল স্ট্যান্ড, এটা ভুল পলিটিক্যাল রিডিং। আমি বারবারই বলি যে আহ, তার যে পলিটিক্যাল রিডিং, এটা একটা ভুল, এবং সে হচ্ছে উদ্ভ্রান্ত। উম, আহ, আমার মনে হয় যে সে অনেক রকম উত্তেজক নেয়, যেটা তার শরীর বডি বিল্ডিং করার জন্য, সেগুলার একটা রিয়াকশন হতে পারে। কেননা কোনো সুস্থ মস্তিষ্ক দিয়ে এইভাবে মিস ইনফরমেশন তৈরি করা, এবং যেই আমি ওয়াকার ইজ নট, এটা হচ্ছে দুধে ধোয়া কিংবা সে এক পুত পবিত্র মানুষ না, কিন্তু ওয়াকারের ভূমিকাটা তো আপনাকে দেখতে হবে। 5 তারিখে যদি সেনাবাহিনী সংবিধানের শপথের পক্ষে কাজ করত, সংবিধানের শপথের পক্ষে কাজ কি? সেটা হলো রাষ্ট্রের নির্দেশনা মানা। রাষ্ট্রের নির্দেশনা আসলো কি? বিক্ষোভকারীদেরকে দমন করতে হবে, তাদেরকে যেভাবেই হোক। 10,000 20,000 যদি 2 লাখ মানুষও মরে, আমি পিয়ালদেরকে শুনছি, লিখতে শুনছি যে রাষ্ট্রের নির্দেশনা আছে, যদি প্রয়োজনে 30 লক্ষের জায়গায় আবারও 30 লক্ষ মানুষকে হত্যা করতে হয়, এই যুদ্ধে জিততে হবে। তো সেই 30 লক্ষ হত্যার জন্য বুলেট কার কাছে? পুলিশ, র্যাব, আর্মির কাছে। আর্মির হাজার হাজার লক্ষ সৈন্য রাস্তায়। তারা যদি এই রাষ্ট্রের সংবিধান শপথ মেনে কাজ করত, হয়তো আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করতাম, কিন্তু 1400-র জায়গায় শহীদ হতো হয়তো 24,000 মানুষ। এই রক্তের দায় বাংলাদেশ বইতে পারত না। জেনারেল ওয়াকার কি করেছে? সংবিধানের বাইরে যে সাধারণ মানুষের পালস বুঝে তিনি তার ব্যক্তিগত সবকিছু সম্পর্ক, তার ব্যক্তিগত যে কানেকশন আওয়ামী লীগের, সেগুলোকে উপেক্ষা করে তার যে ওয়াইফ, লুক, আমি কথা বলি, আই হ্যাভ এ ডিপ ইনফ্লুয়েন্স মাই ওয়াইফ, আমার আমার ওয়াইফের ইনফ্লুয়েন্স আছে আমার মাইন্ডে। কারণ আমি আহ, তো ওয়াইফের ইনফ্লুয়েন্স হচ্ছে শেখ পরিবারের সদস্য কিংবা তার ওয়াইফ, জেনারেল ওয়াকারের ওয়াইফ। তার ওয়াইফের ইনফ্লুয়েন্সকে সে তোয়াক্কা করে নাই, রাষ্ট্রের শপথকে সে তোয়াক্কা করে নাই, না করে সাধারণ মানুষের পক্ষ নিয়ে এতগুলো মানুষের জীবন সে প্রাণহানি খুব কমাতে চেয়েছে। আজকে এই মানুষটাকে কেন আমি কেবল গুজবের বসে আহ শত্রু মনোভাবাপন্ন করে তুলবো? এটা একটা ভুল রাজনীতি, কারণ এই ভুল রাজনীতির পেছনে দীর্ঘ লম্বা হীন রাজনৈতিক উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি মনে করি যে আজকে যে দেশে নির্বাচনটাকে বন্ধ রেখে একটা অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন ক্ষমতা প্রলম্বিত করার পেছনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন সেনাপ্রধান। তিনি নির্বাচন চান, এবং তিনি হাঁপিয়ে উঠেছেন যে তার বাহিনীকে তিনি রাস্তায় রাখতে চান না, তিনি ব্যারাকে ফিরিয়ে নিতে চান। তো ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য তার দরকার একটা পলিটিক্যাল ফোর্স, পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা যেন রাষ্ট্র পরিচালনা করে। তো সেই পলিটিক্যাল ফোর্স এবং পলিটিক্যাল গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্বাচন দরকার। সেই নির্বাচনটার জন্য ডক্টর ইউনূস নির্বাচন অনিচ্ছুক শুরু থেকেই, কারণ তিনি নির্বাচনের কোনো দিনক্ষণ দিতে অপারগতা ছিলেন। সেনাপ্রধান ওয়াকার যেদিনই বললেন যে 18 মাস আমরা এই সরকারকে সহযোগিতা করব, এরপর প্রেস সেকশন থেকে বলা হলো যে না, সব সংস্কারের পরে 18 মাস, মানে তখনও তারা নিশ্চিত না যে এটাই কিনা। সুতরাং নির্বাচনের যে 18 মাসের যে সময়সীমা, এটা আমরা প্রথমবার শুনলাম ওয়াকারের কাছ থেকে। এরপর সরকার সেইটা অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে যে না, তো এই জায়গায় নানান বিষয় আছে। এখন পিনাকি যার কথা বললেন, আমি নামও নিতে চাই না, আমার নাম ঝামেলা হয়। তো তারা তো এই এই যে নির্বাচনের যে সময়সীমা, নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল গভর্নমেন্ট, নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট, সেইটা আসার পথটা রুদ্ধ করতে চায়। তো রুদ্ধ করার জন্য আহ, অন্য সবকিছু মঞ্চ রেডি, সব মঞ্চ রেডি, একমাত্র বাধা হচ্ছে দেশের এই যে সশস্ত্র বাহিনীর যার নেতৃত্বে চলছে। তো সেই জায়গাটাকে বিতর্কে করতে চায় তাদের, কারণ তাদের টার্গেট একটাই, যদি ওয়াকারকে ডিসপ্লেস করা যায় তাহলে তারা যেটা চায় বাংলাদেশের এই যে ভ্যাকুয়াম লিডারশিপের সময়, দেখুন
এটা বলতে খারাপ শোনায়, বাট এটাই বাস্তবতা। আমরা আফগানিস্তানে ইউনুস আশরাফ ঘানিকে চিনতাম। দেশ যখন ক্রাইসিসে আশরাফ ঘানি সবকিছু ফেলে পালিয়ে চলে গিয়েছে। বাংলাদেশ যদি ক্রাইসিসে হয় ৩ সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনুস আমেরিকায় পালায় যেতে। বাংলাদেশে যদি অশুভ শক্তির জন্ম নেয় ৩ সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনুস পালিয়ে যেতে। কিন্তু একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার, তাদের পলিটিক্যাল স্ট্রাকচার পালাতে পারে না। ওইটাই ভয়। যখন দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে, অনেকগুলো ক্রিঞ্জ এলিমেন্টের জন্ম নেয়, উগ্রপন্থার জন্ম নেয়। কারণ তারা মনে করে দিস ইজ আওয়ার টাইম, হাই চান্স। নিউ ইয়র্ক টাইমস যেটা লিখছে যে বাংলাদেশে যারা উগ্র রাজনীতি করতে চায়, ডানপন্থার রাজনীতি করতে, তারা ভাবছে দিস ইজ দেয়ার হাই টাইম। তো সেই হাই টাইমে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু লিডারশিপে নেই, সুতরাং তারা মনে করছে যে ইউনুসকে দিয়ে তারা এমন একটা জায়গায় নিয়ে যাবে এবং একটা পর্যায়ে হয়তো তাদের দিকেও ক্ষমতাটা আসতে পারে। তো এই যে ক্ষমতার যে টানাটানি ভাগাভাগিতে, সেখানে আলু পোড়া খাওয়ার জন্য কাজ করছে কেউ কেউ। আপনি যার নাম করলেন, হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। কারণ হচ্ছে সে দিকভ্রান্ত মানুষ, তার নিজস্ব কোনো পলিটিক্স নাই। সে সারা জীবন করছে সিপিবি। সে সিপিবি বলে না আমার ভুল রাজনীতি হয়েছে। সে ২০১৩ সালে ফাঁসি করে চিল্লাইছে, বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। তো এখন তো একটা মানুষ আপনি যাকে আপনি আসলে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে কথায় কথায়, তার একটু করে করি যে আপনি বলছেন ভ্রান্ত রাজনীতি করছেন, তার নামও নিতে চাইছেন না, কিন্তু আপনারা মিলেই তো এই গণ অভ্যুত্থানের সময় একটা প্ল্যাটফর্ম করে যোগাযোগ করে, মানে তখন তো এই গণ অভ্যুত্থানের পরিকল্পনা সাজানো ডক্টর আসিফ নজরুল বা বর্তমান প্রেস সচিব, আপনারই একটি কন্টেন্টে আমি এটা শুনছিলাম যে আপনাদেরই মধ্যে যোগাযোগ ছিল। তো সেই যোগাযোগ এরকম অবস্থায় হয়ে গেল। এখন আমি ওনাদের কাছ থেকে শুনি ডক্টর আসিফ নজরুল সম্পর্কে নানান তথ্য, প্রেস সচিব সম্পর্কেও আসে আপনাদের, মানে এই অবস্থা কেন হয় যে একদম গালাগালি, অসভ্য ভাষায় গালাগালিও চলে আসে, কেন হয় এরকম? না, গালাগালি না, আমি এগুলো পরিহার করার চেষ্টা করি। আমি অসভ্য ভাষায় গালাগালি দেই না। দেখুন ৫ তারিখের আগ পর্যন্ত আমাদের সবার টার্গেট ছিল কি? সবার টার্গেট ছিল যে শেখ হাসিনার পতন। তো শেখ হাসিনার পতনের জন্য আমরা ডান, বাম, উগ্রপন্থা, মধ্যপন্থা, নিম্নপন্থা, সব পন্থা এক জায়গায় বসে আমরা কাজ করেছি এবং আমাদের মধ্যে ভেদাভেদ যেগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। কিন্তু ওই সময়ও যে আমাদের মধ্যে ভেদাভেদ হয়নি তা তো না। যখন ৪-৫ তারিখে আমার স্পষ্ট মনে আছে আমাদের অভ্যন্তরীণ যোগাযোগে মনজুর আল মতিন যখন দাঁড়িয়ে গেল কোর্টে এবং সেইটা যখন এটাকে কি বলে একটা ব্যাপক পাবলিক সাপোর্ট তৈরি করলো যে একজন ইয়াং লয়ার দাঁড়িয়ে গিয়েছেন। আমরা কি দেখলাম তার পরের দিনই তার বাবাকে নিয়ে একটা ভিডিও আসলো যে সে হচ্ছে শেখ হাসিনার হয়ে কাজ করছে। ওই যে একটা ইন্ডিভিজুয়াল তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল, তার প্রধান করা হয়েছিল মনজুর আল মতিনের বাবাকে। তো আমি তখন অভ্যন্তরীণ গ্রুপে প্রশ্ন তুললাম যে আপনি যে এই কাজটা করলেন, এইটা তো আমার আন্দোলনের পিঠে চাবুক মারা হলো। কারণ মনজুর আল মতিন হচ্ছে এখন লিড করছে ল সেকশনসটাকে, যে না আইন শৃঙ্খলা বাহিনী আইনজীবী হিসেবে দাঁড়িয়ে গেছে সে। আপনি তার বাবাকে গণশত্রু হিসেবে উপস্থাপন করলেন। তার মানে তো আপনি স্যাবোটাজ করছেন আমাদের। যাচ্ছে তাই ভাষায় আমাকে গালিগালাজ করা হলো। তা আমি আন্দোলনের স্বার্থে যে না আমরা এটাকে পাবলিক করতে দেইনি। বাট আমি বলছি আমরা যে তখনও এক ছিলাম তা তো না। আমাদের ভিতরে নানান রকম এই দ্বন্দ্ব এগুলো আছে। এখন আরেকটা বিষয় সেটা হলো যে ৫ তারিখের আগ পর্যন্ত কমন আমাদের প্ল্যাটফর্ম ছিল যে শেখ হাসিনাকে বিতাড়ন করতে হবে। এরপরে আবার যার যাই সে তার জায়গায় চলে গেছে, যে দেখছে যে ৫ তারিখ শেখ হাসিনা তো বিতাড়িত হয়ে গেছে, এখন আমার ন্যারেটিভ এস্টাবলিশ করার সময়, তাই না? সেরকম ভাবছে। তো সে যেহেতু ডানপন্থার রাজনীতি এস্টাবলিশ করতে চায়, সে নিজে বাংলাদেশের নরেন্দ্র মোদী হতে চায়, সে ইউক্রেনের জেলেনস্কি হইতে চায়। কারণ জেলেনস্কি কি, সে একজন নিজে ইহুদি, কিন্তু সে একটা খ্রিস্টান দেশের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তো বাংলাদেশের মতো ৯০% মানুষের ইসলাম পন্থার প্রিয় মানুষের দেশে একজন কপট মুনাফিক হিন্দু যদি নেতৃত্ব আসতে পারে, তাহলে তো ওই স্বপ্নগুলো, এবং সেটা সে লেখালেখি করছে যে বাংলার জমিনে একদিন ট্রাম্পের উদয়